স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা আমাদের এই ক্লাসে সার্বিক ফাংশনের উপর কিছু প্র্যাকটিস করব, অর্থাৎ কিছু ওয়ার্কআউট আমরা সলভ করব। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে সার্বিক ফাংশন উপর একটু নিজের কনফিডেন্সটা আনার জন্য, অর্থাৎ সার্বিক ফাংশনের উপর যেন সকল প্রকার দুর্বলতা কেটে যায়, এই জন্য আমাদের কিছু ওয়ার্কআউট থাকবে এবং এটা পরের ভিডিওতে থাকবে। তো আজকের এই শর্ট ক্লাসে তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো। তো চলো আমরা কিছু প্রবলেম সলভ করি, তাহলে সার্বিক ফাংশনটা চেনা আরও সহজ হয়ে যাবে আমাদের জন্য। আর এই ক্লাস শেষে বা ক্লাসের শুরুতেই তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকে সাথে কথা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবে অথবা সাবস্ক্রাইব লিখে সেন্ড করবে। আশা করছি তোমরা এই ক্লাস থেকে একটু উপকৃত হবে। তা চলো আমরা প্র্যাকটিস চলে যাই। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন g such that r tends to -1/2, r বাদ -1/2 tends to r বাদ 1/2, এবং এই ফাংশনটা gx সমান x-3/2x + 1 দ্বারা সংজ্ঞায়িত। তো এই ফাংশনটা সার্বিক কিনা আমরা এটা যাচাই করব, এবং যাচাই করতে গিয়ে আমরা কিছু ক্যালকুলেশনও কিন্তু এখানে করব, অর্থাৎ আমরা ক্যালকুলেশনের মাধ্যমে, হিসাব নিকাশের মাধ্যমে ফাংশনটাকে আমরা যাচাই করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটার সলিউশনে চলে যাই। আমার সাথে সাথে লেখো। তো এর সলিউশনে দেখো এখানে gx এর ডোমেন, gx এর ডোমেন, তাহলে এখানে ডোমটা কত, এটা হলো কি ডোম, আর এইটুকু হলো কি কোডোমেন, এইটা হলো কোডোম, DOM। তাইলে gx এর ডোমেন হলো কি, gx এর ডোমেন r বাদ -1/2, r বাদ -1/2। তো এই যে r বাদ -1/2, এ থেকে আমরা কি বলতে পারি, r হলো বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট থেকে কি বাদ যাবে, -1/2, অর্থাৎ -1/2 বাদে বাস্তব সংখ্যার যত সদস্য আছে সকল সদস্য। এর অর্থ হলো ব্যাপারটা এরকম দাঁড়ায় যে x তো কি চলক, বাস্তব সংখ্যার সেট থেকে এই চলকটি কি করবে, মান গ্রহণ করবে। তার মানে x এর মান অবশ্যই -1/2 হবে না, ঠিক আছে। এত ডোম এটা, যার অর্থ দ্বারা এরকম x not equal কি 1/2। তো এবার আমরা প্রদত্ত ফাংশনে চলে যাই। তো আশা করি মানে gx এর ডোমেনটা কি চিনতে পেরেছো। ডোমেন তার মানে x এর মান -1/2 হবে না। x হলো চলক, যে এই চলকটা নাকি বাস্তব সংখ্যা থেকে মান গ্রহণ করবে। তো এবার প্রদত্ত ফাংশন gx is equal কত, x-3/2x + 1। আমরা কিভাবে যাচাই করব যে ইহা কি সার্বিক ফাংশন কিনা, আমরা ইহা যাচাই করব। তো এখন মনে করি a সমান x-3/2x + 1, অর্থাৎ gx সমান x-3/2x + 1। এইটুকুকে আমরা আরেকটি
চলক দ্বারা নির্ধারিত করলাম, হ্যাঁ মনে করে নিলাম a সমান এত। তো এইখান থেকে আমরা x বের করি, এই সমীকরণ থেকে আমরা x বের করি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি, তার মানে টুয়াইস x, হ্যাঁ প্লাস কোনাকুনি গুণ করছি a দ্বারা গুণ, নিচে একটা 1 আছে, টুয়াইস ax প্লাস a সমান কি x মাইনাস 3। এই এখানে আমরা কি করলাম, আর গুণ করেছি, তো বা টুয়াইস ax মাইনাস x ইজ ইকুয়াল মাইনাস a মাইনাস 3। এখানে আমরা কি করেছি, প্রয়োজনীয় পক্ষান্তর, যা প্রয়োজন বাম পক্ষ থেকে ডান পক্ষে আর ডান পক্ষ থেকে বাম পক্ষে x কে নিয়ে আসলাম, কারণ আমরা x তো হলো চল, আমরা x কে a এর মাধ্যমে প্রকাশ করব, অর্থাৎ x সমান কত হয় তা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। তাই x যদি কমন নিয়ে নেই তাহলে কি হয়, টুয়াইস a মাইনাস 1 ইজ ইকুয়াল, এখান থেকে মাইনাস কমন নিলে a প্লাস 3 থাকে, ব্যাস। তাহলে x সমান কি হয়, x সমান উপরে কত, উপরে a মাইনাস ইন্টু a প্লাস 3 আর নিচে কত, টুয়াইস a মাইনাস 1। এখন দেখো এটাকে আমরা ইচ্ছা করলে কি এইভাবেই রেখে দিতে পারি, তার মানে x এর মানটা কি বের হয়ে গেল, a এর মাধ্যমে মাইনাস a কে প্লাস 3 মাইনাস অফ a প্লাস 3 বাই টুয়াইস a মাইনাস 1। তো এই যে একটা ভগ্নাংশ, এখানে খেয়াল করো, এই যে ভগ্নাংশটা, এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের হর কত, ভগ্নাংশের হর হলো টুয়াইস a মাইনাস 1। তাহলে আমরা জানি কোনো ভগ্নাংশের হর কি হতে পারবে না, 0 হইতে পারবে না। যদি কোনো ভগ্নাংশের হর 0 হয় তাহলে কি হবে, এই ভাগফলটা হবে ইনফিনিটি, অর্থাৎ এটাকে আমরা গণিতের ভাষায় আমরা বলে থাকি অসংজ্ঞায়িত, এর নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, অসংজ্ঞায়িত আর অর্থ হলো ইনফিনিটি, এর মানে অবাস্তব একেবারে। ভগ্নাংশের হর 0 হতে পারে না, অর্থাৎ ভাজক 0 হতে পারবে না। তো এখানে ভাজক টুয়াইস a মাইনাস 1, তো এই ভাজকটা কি হবে না, x এর বাস্তব মানের জন্য কি, x এর আমরা একটা বাস্তব মান পাবো, কারণ দেখো কারণটা কি, কারণ হলো হ্যাঁ আমরা দেখছি ডোমেনটা কি বাস্তব, তাহলে x এর একটা কি মান পাইতে হবে, বাস্তব মান পাইতে হবে। তো বাস্তব মান পাইতে হলে টুয়াইস a মাইনাস 1, এই যে ভগ্নাংশের হর, এই হরটা কি 0 হতে পারবে না। তাহলে হরটা যদি 0 না হয় তাহলে কি দাঁড়ায়, আসলে অ্যাকচুয়ালি দাঁড়ায় কি, হ্যাঁ আমরা লিখব এখানে, হ্যাঁ এখানে টুয়াইস a মাইনাস 1 নট ইকুয়াল 0। x এর যে কোনো বাস্তব মানের জন্য ইয়া কি হতে পারবে না, 0 হতে পারবে না। x এর যে কোনো বাস্তব মানের জন্য ইহা 0 হইতে পারবে না, হ্যাঁ x এর যে কোনো বাস্তব মানের জন্য। এখানে x এর কে বাস্তব মানের জন্য নট ইকুয়াল 0, তার মানে হলো টুয়াইস a নট ইকুয়াল 1 মাইনাস 1 ওই পাশে চলে যাবে, টুয়াইস a মাইনাস 1 কিন্তু বাম থেকে ডানে যাবে, তখন সেটা 0 থাকছে না। তাহলে আমরা a কে কিভাবে পাচ্ছি, a নট ইকুয়াল 1/2। তাইলে দেখো a আমরা ডোমেনের জন্য, এই ডোমেনের আমরা প্রতিচ্ছবি বের করব, সেই প্রতিচ্ছবিটা হবে রেঞ্জ, হ্যাঁ রেঞ্জ। আর আমরা হ্যাঁ আগে আমরা শিখে ফেলেছি যদি কোনো ফাংশনের হ্যাঁ কোডোমেন এবং রেঞ্জ সমান হয় তাহলে ইহা হবে সার্বিক ফাংশন, আর যদি সমান না হয় তাহলে সার্বিক ফাংশন হবে না। তো এইখানে আমরা লক্ষ্য করছি কোডোমেনটা কত, কোডোমেনটা হলো r বাদ 1/2, আর আমরা এই ডোমকে বিবেচনা করে আমরা রেঞ্জ বের করছি। তো রেঞ্জের ক্ষেত্রে দেখা গেল আমরা যে একটা অজানা চলক ধরেছি a, তার মানটা কি চলে আসলো, নট ইকুয়াল 1/2, অর্থাৎ যত বাস্তব সংখ্যা আছে সেখান থেকে 1/2 ছাড়া অন্য সকল মান প্রযোজ্য হবে। তার মানে হলো কি, তার মানে gx এর রেঞ্জ, এই যে ফাংশনটা প্রদত্ত ফাংশনটা এর রেঞ্জ কত হবে সেটা আমরা লক্ষ্য করি।
সো আমরা লিখি জি এক্স এর কে প্রতিচ্ছবি 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 অর্থাৎ অর্থাৎ কে রেঞ্জ রেঞ্জ সমান কি হবে আর বাদ কে 1/2 এইটা হলো রেঞ্জ। তো এখন খেয়াল করো উদ্দীপকে আমরা দেখি কোডোমেন কত আর আমরা রেঞ্জ পেয়েছি কত, দুটো কি একই? যদি একই হয় তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেব, আর যদি এক না হয় তাহলে আমরা কি আরেকটা সিদ্ধান্ত আমরা নেব। তো এই আমরা যে প্রবলেমটা সলভ করছি এই প্রবলেমটা কিন্তু খুবই ভালো, এটা পরীক্ষাতে আসে, আর ইহা দ্বারা কিন্তু অনেক মানে সার্বিক ফাংশন সম্পর্কে একটা পরিচ্ছন্ন ধারণা পাওয়া যায়। হ্যাঁ, উদ্দীপক থেকে পাই, উদ্দীপক থেকে কে পাই, উদ্দীপক থেকে কি পাই কোডোম। খেয়াল করো কোডোম মানে কোডোমেন। হ্যাঁ, কোডোমেনটা কত? কোডোমেনটা হলো আর বাদ 1/2, আর বাদ 1/2। আর আমরা পেয়েছি রেঞ্জ, তাহলে এই যে কোডোম আর রেঞ্জ কি, কোডোম আর রেঞ্জ কি সমান হলো? খেয়াল করে দেখো কোডোমেন আর বাদ 1/2 আর রেঞ্জ মানে জি এক্স, এই যে ফাংশনটা আছে সেই ফাংশনের যে প্রতিচ্ছবি অর্থাৎ যে রেঞ্জ, সেই রেঞ্জটা হলো কত? রেঞ্জ আর বাদ মাথায় দুটো কি সমান হলো? অবশ্যই সমান হলো। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত কি নিতে আমরা পারি। সেই সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা কি এখন আমরা লিখব যেহেতু যেহেতু হ্যাঁ কোডোমেন কোডোমেন সমান কি রেঞ্জ, কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে গেল। তাহলে জি এক্স, এই যে জি এক্স ফাংশনটা আছে এই জি এক্স হ্যাঁ সার্বিক ফাংশন, সার্বিক ফাংশন দেখানো হলো অথবা অ্যান্সার হয়ে গেল। আশা করি এই প্রবলেমটা কি তোমরা সলভ করতে পেরেছো। আমরা এখানে এই আজকের ক্লাসটা হলো এটা, আমরা শুধু সার্বিক ফাংশন নির্ণয় করব। তো দেখি আমরা একটা সার্বিক ফাংশন আমরা নির্ণয় করেছি, আরেকটা প্রবলেমে আমরা যাওয়ার চেষ্টা করি। তোমরা সবাই মুছে নাও, দেখে নাও সার্বিক ফাংশন। আরেকটা কাজ আমরা নির্ণয় করি, এবার আমরা দেখব সার্বিক ফাংশন কিনা। কোশ্চেন ডোমেন কোডোমেন, কোনো ফাংশন থেকে আমরা ডোমেন কোডোমেন কি করতে পারি? ফাইন্ড আউট করতে পারি কোনটা ডোমেন কোনটা কোডোমেন। তাহলে তোমরা প্রশ্নটা প্রথমে উঠাও। তো এখানে কোশ্চেনটা হলো কে ফাংশন অফ কে এক্স 1 to 4 ব্যবধি 1 to 4 ব্যবধি হ্যাঁ থেকে টেন্ডস টু আর, এই ফাংশনটি কি দ্বারা সংজ্ঞায়িত? এই ফাংশনটি এফ এক্স ইজ ইকুয়াল খেয়াল করো 2x - 1 দ্বারা সংজ্ঞায়িত। ফাংশনটি এই দ্বারা সংজ্ঞায়িত। এখন এই যে ফাংশনটি দেখো, ফাংশন অফ ব্যবধি কত 1 to 4, এটা কিন্তু ব্যবধির চিহ্ন, মনে করো না এখনো কোনো সেট নয়। এখানে কোডোমেনের একটা ব্যবধি দেওয়া আছে, ব্যবধান কত থেকে কত পর্যন্ত, কত থেকে 1 থেকে 4, 1 থেকে 4 টেন্ডস টু আর। হ্যাঁ, তার মানে কোডোমেনটা হলো কি বাস্তব সংখ্যার সেট, আর ডোমেন হলো এই ব্যবধিতে কি যে মানগুলো আছে সেই মানগুলো হলো কি কোডোমেন। তাহলে এই ফাংশনটি হলো এইরকম। তো ফাংশনটা সার্বিক কিনা আমরা কি করব? যাচাই করব। তো উদ্দীপক থেকে আমরা কি লক্ষ্য করি? উদ্দীপক থেকে আমরা লক্ষ্য করি কি এই হলো কি এটা হলো কোডোমেন, কোডোমেন। হ্যাঁ, উদ্দীপক থেকে আমরা লক্ষ্য করছি হলো কোডোমেন, আর এইটা হলো ডোমেন। তাহলে আমরা এটার সলিউশনে চলে যাই। সলিউশনে গিয়ে আমরা কি লক্ষ্য করি?
তোমরা এভাবে লেখো উদ্দীপক থেকে কে উদ্দীপক থেকে পাই কি পাই কোডোমেন CODOMAIN কোডোমেনটা কত কোডোমেনটা হলো R রিয়েল নাম্বারের R কোডোমেনটা হলো R তাহলে আমরা কোডোমেন পেয়েছি এবার আমরা রেঞ্জ নির্ণয় করব এই ফাংশনটার fx ফাংশনটার এই ব্যবধির জন্য আমরা রেঞ্জ অর্থাৎ এই ব্যবধির জন্য আমরা কি এর প্রতিচ্ছবিটা বের করব প্রতিচ্ছবিটাই হলো কি প্রতিচ্ছবিটাই হলো তার রেঞ্জ তাহলে আমরা প্রতিচ্ছবিটা বের করার চেষ্টা করি কত ব্যবধিতে এই ব্যবধিতে আচ্ছা দেখো এবার রেঞ্জ নির্ণয় রেঞ্জ বা প্রতিচ্ছবি নির্ণয় রেঞ্জ বা প্রতিচ্ছবি নির্ণয় কত ব্যবধিতে 1 to 4 ব্যবধি এই ব্যবধিতে নির্ণয় করি আমরা তার মানে এখানে খেয়াল করতে হবে এই যে ব্যবধিটা দেওয়া আছে এটা হলো ডোমেন তো এইখানে x এর মান 1 থেকে 4 পর্যন্ত বাস্তব সংখ্যা তাহলে 1 থেকে 4 এগুলি তো বাস্তব সংখ্যা তো এই বাস্তব সংখ্যাগুলোর কি বৈশিষ্ট্য হলো এরা স্বাভাবিক সংখ্যা গণনাকারী সংখ্যা সেটের সদস্য 1 2 3 4 5 হ্যাঁ আশা করি আমার কথা বুঝতে পারছো আমি খুব দ্রুত যদি চলে যায় খুব দ্রুত চলে যায় তাই তোমরা যদি বুঝতে না পারো বুঝতে যদি অসুবিধা হয় তাই সেক্ষেত্রে আমার বলা এবং তোমাদেরকে এই ক্লাসটা ফলো করা সার্থক হচ্ছে না হ্যাঁ তো এই ব্যবধিতে আমরা প্রতিচ্ছবিটা বের করে ফেলতে এখানে ফাংশনটা কি দেওয়া আছে ফাংশনটা হলো কি fx is equal y is equal কি 2x minus 1 এই ফাংশন আমরা এবার মান বসাই যখন খেয়াল করো x is equal কত 1 তাহলে y কত y মানে হলো কি y হলো আরেকটি চল তাহলে এর একটি ফাংশন এবার ইহা কিন্তু একটি একক ফাংশন এবং একক ফাংশন দুটি চলক দ্বারা যদি কোনো সম্পর্ক বা সমীকরণ তৈরি হয় তাহলে তাকে কি বলা হয় হ্যাঁ তাকে বলা হয় কি ফাংশন তাই ইহা কি তোমার একটি ফাংশন একটি একক ফাংশন এখন সার্বিক কিনা আমরা কিন্তু সেদিকে যাচ্ছি তাহলে x এর মান যদি 1 হয় আমরা 1 বসাইছি কিন্তু তাহলে কি হবে 2 into 1 তো আমি এখানে বসি দেখাই 2 into 1 minus 1 তার মানে 2 minus 1 this equal 1 আচ্ছা আমরা একটা পেয়ে গেলাম এবার x সমান আমরা 2 বসাইব 2 বসাইলে y সমান কি হবে 2 into 2 minus 1 2 দুগুণে 4 বিয়োগ 1 কত হচ্ছে 3 আচ্ছা x equal এবার 3 বসাইব 3 বসাইলে y সমান কত হচ্ছে 2 into 3 minus 1 3 দুগুণে 6 6 minus 1 this equal 5 আচ্ছা x equal এবার 4 বসাইব ওই যে ব্যবধিত 1 to 4 1 থেকে 4 পর্যন্ত তাহলে আমরা 1 থেকে 4 পর্যন্ত বসিয়ে যাচ্ছি 2 into 4 minus 1 4 দুগুণে 8 মানে 8 minus 1 is equal কত 7 তাহলে এই ব্যবধিতে আমরা y এর কতগুলি মান পেয়েছি 4টা মান পেয়েছি কি 1 3 5 এবং কি 7 তাহলে এই যে f ফাংশন তার প্রতিচ্ছবি অর্থাৎ রেঞ্জ f টা আমরা এখন দেখানোর চেষ্টা করি তো উদ্দীপক থেকে আমরা কি পাইলাম কোডোমেনটা হলো r আর এখন আমরা যেটা দেখলাম সেটা হলো অতএব কে fx ফাংশনের হ্যাঁ f এর প্রতিচ্ছবি বা রেঞ্জ রেঞ্জ f কি মানগুলো আসছিল 1 3 5 এবং কি 7
এখন খেয়াল করো এই যে রেঞ্জ এফ 1 3 5 7 এই যে চারটা মান আসলো, এই চারটা মান কি বাস্তব সংখ্যার সদস্য নয়? অবশ্যই বাস্তব সংখ্যার সদস্য। বাস্তব সংখ্যা কতগুলি সদস্য আছে? কি শত শত, হাজার হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ইত্যাদি অনেক সদস্য কিন্তু রয়েছে। তাহলে এই রেঞ্জটা হলো বাস্তব সংখ্যার কি, হ্যাঁ, উপসেট। এটা উপসেট। তাহলে এখানে খেয়াল করো রেঞ্জ বাস্তব সংখ্যায় অনেক মেম্বার আছে, অনেক। শুধু কি 3টা 4টা বিজোড় সংখ্যা? হ্যাঁ, 1 3 5 7 প্রথম 4টি কি বিজোড় পূর্ণ সংখ্যাই কি বাস্তব সংখ্যার সদস্য? না, অনেক সদস্য রয়েছে। এটা তাহলে অনেক বড়। এই রেঞ্জটাকে আমরা বলতে পারি একটা ছোট্ট কি পানির উৎস, একটা ছোট্ট কি এটা পানির গামলা বলতে পারো, পানির বুল, বাটি, 1 গ্লাস পানি। আর এই যে রেঞ্জ যেটা আর কোডোমেন, আর সেটা হলো কি, নদী বললে ভুল হবে, সমুদ্র তাও হচ্ছে না, মহাসমুদ্র, মহাসাগর। ঠিক আছে, মানে পৃথিবীর সকল যত বড় বড় জলাশয় আছে, জলরাশি আছে, সব জলরাশির সমষ্টি হলো এটা। তাহলে এটা কত ছোট, তাই না? তাই দুটা কি সমান? তোমরা নিশ্চয়ই বলবে না, সমান নয়। তাহলে আশা করি যে সমান নয়, সমান রেঞ্জ বের করতে পারছো কোডোমেন কোনটা আমরা লিখব, হ্যাঁ, ফাংশন থেকে। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি এখানে, হ্যাঁ, এখানে কি রেঞ্জ এফ সাবসেট অফ কি আর এর সদস্য। তার মানে কি, তাই যে রেঞ্জ এফ সাবসেট অফ রেঞ্জ এফ মানে যে 1 3 5 7 এগুলো এর উপসেট। তাই দুটো তো সমান নয়, হ্যাঁ, দুটি কিন্তু কি নয়, সমান নয়। এই হলো সাবসেট, উপসেট বোঝানোর জন্য প্রতীকটা ব্যবহার করা হয়ে থাকে। তার মানে হলো আমরা কি লিখি, কি কোডোমেন, হ্যাঁ, সমান নয় রেঞ্জ, সমান নয়। যদি সমান হইতো তাইলেই এক এক ফাংশন হইতো। অতএব আমরা নির্দ্বিধায় কি লিখে ফেলতে পারবো, কি এফ এক্স কি নয়, সার্বিক ফাংশন নয়। বাস, আমরা ডিসিশন কিন্তু নিয়েছি যে ডিসিশনটা কি নিলাম, যে এটা সার্বিক ফাংশন নয়। কি ফাংশন তাহলে? যদি সার্বিক ফাংশন না হয়ে থাকে তাহলে কি ফাংশন হবে? যদি এটা সার্বিক ফাংশন না হয়ে থাকে, হ্যাঁ, শুধু ফাংশন, এটা শুধু ফাংশন। আবার আমরা দেখেছি যেটা এক এক ফাংশনও কিন্তু হয়, এটা শুধুমাত্র ফাংশন, এক এক ফাংশন, কিন্তু সার্বিক নয়। তা আশা করি এই প্রবলেমটা এরকম ব্যবধিতে যদি কোনো সমস্যা দেওয়া থাকে তাই তোমরা সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে। আমরা এবার আরেকটা একটু ব্যতিক্রমধর্মী প্রবলেম সলভ করি। তার মানে আমি চাচ্ছি আমার এই ক্লাসগুলো দিয়ে তোমাদের ফাংশনের উপরে যদি, হ্যাঁ, একটা ক্লিয়ারেন্স নিয়ে আসতে পারি। হ্যাঁ, অন্যয় ফাংশন দুই গণিতেরই, এই কিন্তু যাদের সে উচ্চতর গণিত নেই, হ্যাঁ, যাদের সাধারণ গণিত আছে তাদেরকে ক্লাসগুলি ফলো করতে পারবো, সেখানে কিন্তু অন্যয় ফাংশন আছে। কিন্তু এইভাবে হয়তো ফাংশনের ক্লাসিফিকেশান নাই, ক্লাস ফলো করতে কোনো অসুবিধা নেই, অন্যদের সাথে কিন্তু শেয়ার করতে। এখানে এই যে করোনাকালে তোমরা ঘরে বসে বসে পড়াশোনা করছো, তো এই যে আমি আমার ক্লাসগুলো যদি ফলো করো ফাংশনের উপরে, হ্যাঁ, আমি এখানে বেশ কয়েকটা ক্লাস সাজিয়েছি। হ্যাঁ, আরও ক্লাস আসবে, ইনভার্স ফাংশন আসবে, তারপরে কিভাবে ফাংশন থেকে ডোমেন রেঞ্জ বের করতে হয় সেগুলো কিন্তু আসবে। সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। তাহলে ফাংশনের এই যে উপরে হ্যাঁ, তোমাদের দুর্বলতা আশা করি কেটে যাবে। তো আমরা এবার আরেকটা ভিন্ন ধরনের প্রবলেম দেখার চেষ্টা করি, আরেকটা ভিন্ন ধরনের সমস্যা দেখার আমরা চেষ্টা করি। নেক্সট কোশ্চেনটা হলো তোমাদের এই ধরনের যদি হয়, হ্যাঁ, যেটা ফাংশন কি না, মনে করো জি ফাংশন জি such that n tends to n, ঠিক আছে, ফাংশনটি কত gx সমান x স্কয়ার দ্বারা কে
gx সমান x স্কয়ার দ্বারা সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত শব্দটা লেখা হয় কেন? অনেকে বলছে এটা সংজ্ঞায়িত, তার মানে ফাংশনের যে ডেফিনেশন, ওই যে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথডের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন আকারে যদি লেখা হয় তাহলে ফাংশনটিকে এইভাবে কিন্তু আমরা লিখি, এই জন্য বলা হয়েছে সংজ্ঞায়িত। তাহলে দেখো একটা ব্যতিক্রম, একটা প্রবলেম কি এই ধরনের সমস্যা যারা দেখো নাই, তো এইখান থেকে আমরা ধারণা করতে পারি। দেখো gx ফাংশন g such that n tends to n, nটা কি? নিশ্চয় n এর পরিচয় তোমাদের জানা আছে, সবাই এটা জানে না? স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট যার ক্ষুদ্রতম সদস্য হলো 1, বৃহত্তম সদস্য অজানা। 11, 12, 13, 14, 101, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, এরকম চলতেই থাকবে। সবচেয়ে ছোট সদস্য হলো 1, স্বাভাবিক সংখ্যার সেট বোঝানোর জন্য। তাহলে এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশন থেকে আমরা বলতে পারি হলো ডোমেন আর হলো কি কোডোমেন। কোডোমেনটা কি? তোমার রিয়েল নাম্বারের সেট, কোডোমেন। এখন আমরা কিন্তু আগেই পড়েছি, এই যে ফাংশনটা দেখছো, এই যে একটা ফাংশন, এই ফাংশনটা এর প্রেক্ষিতে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে যদি স্বাধীন চলক বর্গ আকারে থাকে তাহলে আমরা দেখছি কি এক এক ফাংশন হয় না, তবে এর প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। তো এই বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখি ইয়া সার্বিক ফাংশন হয় কিনা। তাহলে প্রদত্ত উদ্দীপক থেকে আমরা কি পাই? প্রদত্ত উদ্দীপক থেকে আমরা কি পেয়ে থাকি? এখানে তোমাদের সুবিধার জন্য বলছি, এই যে gx সমান কি x স্কয়ার, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা কিন্তু কি, এই ফাংশনটা স্বাভাবিকভাবে এক এক নয়, কিন্তু যে বিশেষ শর্ত, এটা স্বাভাবিকভাবে কিন্তু এক এক নয়। তো বিশেষ শর্তটা কি? বিশেষ শর্ত হলো x টেন্ডস টু n, এই শর্তে কিন্তু এক এক ফাংশন। একটু বলে রাখি, ফাংশন দেখেই এই কন্ডিশনে কিন্তু এক এক ফাংশন, এই কন্ডিশনে এক এক ফাংশন হবে। এটা তোমরা ইচ্ছে করলে যাচাই করে দেখতে পারো এটা এক এক ফাংশন কিনা। এই শর্তে, সাধারণ শর্তে এক এক ফাংশন নয়, এই শর্তে এক এক ফাংশন কিনা যাচাই করে দেখবা। এবং মেসেঞ্জারে প্রয়োজনে যদি কোনো তোমাদের কোনো কিউরিওসিটি থাকে, কিছু বলার থাকে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, হ্যাঁ মোবাইলে কথা বলবো অথবা মেসেঞ্জারে আমাকে জানাইবা, হ্যাঁ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা লক্ষ্য করি এটার সলিউশনে আমরা চলে যাই। সলিউশনে যদি আমরা যাই তাহলে উদ্দীপক থেকে পাই, উদ্দীপক থেকে সেই আগের একই কথা, উদ্দীপক থেকে পাই কি পাই? কোডোমেন কত? এর কোডোমেন হলো n, ন্যাচারাল নাম্বার, কোডোমেন হলো n, এটা হলো কোডম, CODOM, এটা হলো কোডম আর এটা হলো কি ডোম। হ্যাঁ, তাহলে কোডোমেনটা কত? কোডোমেনটা হলো স্বাভাবিক সংখ্যা, আমরা পেয়ে গেলাম। এবার এই যে কোডোমেন স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, আর ডোমেনটাও স্বাভাবিক সংখ্যা। তো এইখানে আমরা দেখি ডোম n, এটা স্বাভাবিক সংখ্যার সেট। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সেটের সদস্যগুলো কি কি? 1 2 3 4 5 6 সো অন, এভাবে চলবে, ঠিক আছে? এটা ডোমেনটা হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা যখন এই ডোমেনের প্রতিচ্ছবি বের করব, অর্থাৎ রেঞ্জ বের করব, তখন কে স্বাধীন চলক এইখান থেকে মান গ্রহণ করবে, একবার 1, একবার 2, 3, 4 ইত্যাদি। কোনো ঋণাত্মক মান, শূন্য এগুলি গ্রহণ করতে পারবে না। এখানে কিন্তু ইচ্ছা মতো মান বসানো যাবে না, মান বসাতে হবে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6, কারণ ডোমেন এবং কোডোমেন কিন্তু একই। হ্যাঁ, তাহলে এই যে ডোমেনের মেম্বারগুলো হলো এই। তাহলে এখন আমরা কি করি? মানগুলি আমরা বের করে ফেলি। এখন লেখো, তাহলে আমরা যদি x এর মান 1 বসাই, g1, ও এখানে খেয়াল করো, এই হলো কে ফাংশনটি। তাহলে g1টা কত হবে? 1 স্কয়ার ইজ ইকুয়াল 1, খেয়াল করো। g2,
এক্স এর মান কিন্তু বসাইবা। এই যে মানগুলো এগুলো কিন্তু এক্স এর মান, এক্স এর মান, এগুলো হলো কিন্তু এক্স এর মান। এই মানগুলো এক্স এর মান, তো আমরা এক্স এর পরিবর্তে মানগুলো বসাবো। তাহলে এটা কি হবে 2 স্কয়ার। তো 2 স্কয়ার, তো বারবার কিন্তু স্কয়ার হচ্ছে, তাই হচ্ছে তোমার কি 4। তো G3 আমরা যদি এবার 3 বসাই সমান হচ্ছে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে হলো 9। তাহলে আমরা যদি এবার 4 বসাই কত হবে, 4 4 16 হবে। তাহলে ডোমেনের, হ্যাঁ এইগুলি হলো কি ডোমেনের প্রতিচ্ছবির সদস্য। এইগুলো দ্বারা আমরা যদি সেট করি তাহলে রেঞ্জ হয়ে যাবে, যে সেট করি এগুলো তাহলে কি হয়ে যাবে, রেঞ্জ হবে। তাহলে আমরা এইভাবে যদি আমরা যেতে থাকি, এভাবে যদি আমরা যেতে থাকি তাহলে প্রত্যেকটাই কিন্তু আমরা কী পাবো, পূর্ণবর্গ সংখ্যা। খেয়াল করো 1 4 9, পরেরটা কত হবে 16 16, এগুলি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা লক্ষ্য করছি যে ডোম, হ্যাঁ ডোম যেটা ডোম জি, ডোম জি, জি এর ডোম কে জি এর প্রতিচ্ছবির যে সদস্যগুলো, প্রতিচ্ছবির জি এর প্রতিচ্ছবির সকল সদস্য, হ্যাঁ একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সকল সদস্য পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা। কেমন, পূর্ণবর্গ কি স্বাভাবিক সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা মানে পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা, কোনো সন্দেহ নেই, পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা। তার মানে কি, তার মানেটা দাঁড়াচ্ছে এখানে এরকম, রেঞ্জ, আমরা তো প্রতিচ্ছবি বের করব, তো যদি আমরা প্রতিচ্ছবি বের করি তাহলে কি হচ্ছে, মানে রেঞ্জ বের করব, তাহলে আমরা লিখব রেঞ্জ জি, রেঞ্জ জি 1 4 9, পরেরটা কত হইতো 16, এইভাবে। তাহলে ডোম এন এর প্রতিচ্ছবি অর্থাৎ রেঞ্জ জি, ডোম এন এর প্রতিচ্ছবি অর্থাৎ রেঞ্জ জি কি হচ্ছে 1 4 9 16, এইগুলি হলো কে পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা। কিন্তু খেয়াল করো এই যে পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা, এই যে কোডোমেন যে এন, এইখানে কি কি মেম্বার ছিল, এখানে কি সংখ্যাগুলো ছিল না, হ্যাঁ স্বাভাবিক সংখ্যার সেটের সদস্য কি শুধু এইগুলো, শুধু পূর্ণবর্গ নয়, সেখানে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, 5-এর গুণিতক, 7-এর গুণিতক, 9-এর গুণিতক, মানে এরকম সংখ্যার কোনো অভাব নেই। তাহলে এই সেটটা আর এই সেট কোডোমেন এন হলো বিশাল, সেই যে আগে বলেছি সমুদ্র, এটা সমুদ্র, আর এটা হলো কি একটা খাল বিল, মানে ছোট পানির উৎস, আর এটা হলো অনেক বড়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে লিখতে পারি রেঞ্জ জি সাবসেট অফ কে এন এর সাবসেট। তাই দুটা কি সমান, দুটো অবশ্যই সমান নয়। তাহলে কোডোমেন আর রেঞ্জ আমরা বের করলাম, কোডোমেন আর রেঞ্জ কি আমরা বের করেছি, তো কোডোমেন আর রেঞ্জ সমান হয় নাই। তাহলে আমরা দেখতে পারি হতে কোডোমেন কে নট ইকুয়াল রেঞ্জ, রেঞ্জ সমান নয়। যদি সমান না হয় তাহলে জি কি সার্বিক নয়, এটা সার্বিক ফাংশন নয়, যেটা সার্বিক ফাংশন নয়। তাহলে এই যে সার্বিক ফাংশন আর সার্বিক ফাংশন নয়, দেখো আমরা কিন্তু ব্যতিক্রমে যাচ্ছি, সার্বিক ফাংশন নয়, অনেক সমস্যা প্রমাণ করো যে এই ফাংশনটা সার্বিক নয়, কখন সার্বিক হবে না আর কখন হবে। আগের ক্লাস থেকে নিশ্চয়ই সার্বিক কেন সার্বিক হচ্ছে, ওখানে কিন্তু আমি নেগেটিভ ফাংশনের উদাহরণ সম্মত টানিনি, তো এখানে হ্যাঁ দুটা ইতিমধ্যেই কিন্তু দুটা টানা হয়ে গেছে, সার্বিক কি নাকি সার্বিক নয়, এটা কি সার্বিক ফাংশন নাকি সার্বিক ফাংশন নয়। তো তোমাদের প্র্যাকটিসের জন্য
তোমরা আরেকটা কোশ্চেন লেখো, এটা অনেকটা বলতে পারো ফর প্র্যাকটিস, PRSCTISC, ফর প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্য লেখো এফ সাচ দ্যাট, এমন একটা ফাংশন যেন আর বাদ 1 টেন্ডস টু, আর বাদ 1 কি টেন্ডস টু আর, এবং এই যে ফাংশনটা ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল 2x প্লাস 2 নিচে কত এক্স মাইনাস 1, সার্বিক কিনা নিজেরা কাজ করবে, এটা সার্বিক কিনা যাচাই করো। মানে এটা তোমাদের কি অনেকটাই হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই ফাংশনটা সার্বিক কিনা, যদি আগের আলোচনাগুলো বুঝে থাকো তাহলে এটা সার্বিক কিনা আশা করি কি যাচাই করতে পারবে। হ্যাঁ, আমরা আরেকটা প্রবলেম আমরা দেখার চেষ্টা করি, এটা হইল Q1 কোশ্চেন 1, Q2 কোশ্চেন 2। তো এবার আমরা দেখি, হ্যাঁ, gx যে একটা ফাংশন সাচ দ্যাট আমরা দেখব আর বাদ আর, হ্যাঁ, আর টেন্ডস টু আর, এবং হ্যাঁ এখানে gx সমান কি হবে, gx এই ফাংশনটা এইভাবে যদি সংজ্ঞায়িত হয় যে 2x মাইনাস 1 হোল স্কোয়ার, হ্যাঁ, সার্বিক কিনা, যাচাই করো। দুইটা হোমওয়ার্ক তোমাদের, এই দুইটা হোমওয়ার্ক থাকলো। তো আজকের এই আলোচনা থেকে তোমাদের দুইটা কাজ কিন্তু থাকছে, তারা কি সার্বিক নাকি সার্বিক না, তাহলে সার্বিক কিভাবে হয় আর কিভাবে সার্বিক হতে পারে না। হ্যাঁ, তো নিজেদের যাচাই করে নেওয়ার একটু সুযোগ করে দিচ্ছি। তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। হ্যাঁ, তো এটা হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবে আর সকল বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে। ইতিমধ্যে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এসএসসি পরীক্ষা 2020 রেজাল্ট হয়েছে। তো তোমরা এখন পরবর্তী সনের পরীক্ষার্থী। তো তোমাদের অনেক দায়িত্ব, নানান প্রতিকূলতার মধ্যেও দিয়ে অগ্রসর হতে হবে। হ্যাঁ, সবাই একটা টিম ওয়ার্ক, শুধু একটা প্রতিষ্ঠানের স্টুডেন্টই তোমরা না, আশেপাশের সকল প্রতিষ্ঠান, যারা গ্রামে আসো, যারা তারা শহরের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করবে, যারা শহরে আসো তারা গ্রামের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখবে। হ্যাঁ, কীভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যায়, কারণ তোমরাই হলো জাতির সুনিশ্চিত কি ভবিষ্যৎ, তোমাদের উপরে জাতি অনেক কিছুই আশা করছে। তার সবাই ভালো এবং সুস্থ থাকো, সে আশা রেখেই আজকের এই ক্লাসটা কি এখানেই শেষ করছি। হোমওয়ার্কও দেওয়া হয়েছে। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সুস্বাস্থ্য কামনা করছি সকলের।